বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টা। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অন্যান্য শীর্ষ সংবাদ। পিআর পদ্ধতিতে ভোটের দাবি মেনে নেবে অন্তর্বর্তী সরকার, আশা জামাত নেতা তাহেরের। দলগুলোকে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নজর দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি, 4 দিন পর খুলল দোকানপাট, সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন, বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঋণের চাপে 65,000 টাকায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি, ঝিনাইদহে ক্লিনিক সিলগালা, মালিককে কারাদণ্ড। শিশুটি উদ্ধারে কুমিল্লায় অভিযানে যাচ্ছে পুলিশ। এবং বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়, মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তামিম ইকবাল সহ হেভিওয়েট কয়েক প্রার্থী। দেশের ক্রিকেটে কালো অধ্যায় আখ্যা। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা, এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2.7 বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নয়। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
বিকেলে পঞ্চগড়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন সার্জিস। বলেন, দেশের মানুষের ত্যাগ ভুলে গিয়ে কেউ যদি নিজের আন্তর্জাতিক ইমেজ রক্ষায় সুশীল শাস্তি চায়, জাতি তা মেনে নেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে দেশের মানুষ আপোষ করবে না বলেও জানান তিনি। শাপলা প্রতীক পাওয়া নিয়ে বাধা না থাকলেও ইসি স্বেচ্ছাচারী আচরণ করেছে বলে অভিযোগ করেন সার্জিস। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্তি শুরু করেন, তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাকির আহমেদ। শাকির, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যে কথা বলেছেন, একটি গণমাধ্যমে তিনি বলেছেন যে আওয়ামী লীগের আসলে যে কার্যক্রম নিষিদ্ধ সেটি আসলে যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে। এই বিষয়টা নিয়ে আসলে যদি আপনি একটু বলতেন, এবং বিএনপি নেতারা যেটা বলছেন যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, এবং রিজভী আহমেদ তিনি আবার বলেছেন যে আসলে নিঃশর্ত ক্ষমা চাইলে যে বিষয়টি এসেছে, এবং বলেছে যে প্রধান উপদেষ্টা যেহেতু বিদেশি গণমাধ্যমে এমন করে কথা বলেছেন, সেটি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার একটা শঙ্কা তিনি দেখতে পাচ্ছেন। ইমদাদ, আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার যে আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য, সেটির পরে কিন্তু দেশের যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তীব্র প্রতিক্রিয়া কিন্তু তারা ব্যক্ত করেছেন। আমরা যদি একটু দেখতে যাই, বড় দল যেমনটি আপনি আসলে রিপোর্টে বলছিলেন, সেটির পাশাপাশি আমরা একটু বিস্তারিত যদি দেখতে যাই, সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া যেটি দেওয়া হয়েছে, তারা বলছে যে গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে এই আওয়ামী লীগ, সুতরাং তাদের কি হলো না হলো সেটা নিয়ে আসলে বিএনপি কোনো ধরনের ভয় নেই। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ 2024 সালের গণহত্যা সহ গত 16 বছরে নানা ধরনের অপরাধ, যেগুলো গুম খুন সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে তারা জড়িত ছিল, সুতরাং সেগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের যে রাজনীতিতে ফেরা সেটির সুযোগ নেই। পাশাপাশি তারা কিন্তু বলছেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে দেশের মানুষের কাছে এই মানবতা বিরোধী অপরাধের জন্য বা গণহত্যার জন্য বা এই অপরাধগুলোর জন্য কিন্তু নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। তারপরে বাংলাদেশের মানুষ তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নিবে সেটি হচ্ছে পরের বিষয়। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে শুধু এই আওয়ামী লীগ ক্ষমা চাইবে তা নন, বরং যাদের নির্দেশে এই কাজগুলো হয়েছিল, আমরা যাদেরকে দেখতে পাচ্ছি মাস্টার মাইন্ড, গত সরকারের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সহ যারা এটির সঙ্গে আসলে সরাসরি জড়িত, তাদেরকে কিন্তু প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিএনপির পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে দেশের মানুষের একটি বড় অংশ বলছে যে তিনি যেন আরও দীর্ঘদিন তার ক্ষমতা সেটি যেন কন্টিনিউ করেন। সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু প্রথম থেকেই নির্বাচন নিয়ে একটি শঙ্কার কথা তারা বলে আসছেন। আজকে কিন্তু রুহুল কবির রিজভী সেটিরই পুনরাবৃত্তি করলেন এবং তাদের সেই শঙ্কাটি দৃঢ় হয়েছে, এমনটি কিন্তু রুহুল কবির রিজভী বললেন। হ্যাঁ, আমরা সেটি দেখতে পেলাম, আমাদের প্রতিবেদনেও সেটি ছিল। এবং আরেকটি বিষয় যে অন্যান্য সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তারা আসলে এই বিষয়ে কি বলছেন? ইমদাদ, আমরা একটি আমাদের প্রতিবেদন আছে, এই প্রতিবেদনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটি জানিয়েছেন গণমাধ্যমকে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাটি তুলে নেয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। পাশাপাশি নির্বাচনের আগে তাদের কার্যক্রম সচল করা হবে এমন কোনো ধরনের আসলে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেই। আমরা একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি একটু বিস্তারিত দেখব। আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য
থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইমদাদ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ পাশাপাশি জাতীয় নির্বাচন নিয়ে বলা হয়েছে। আমরা যদি একটু বিস্তারিত দেখতে চাই যে আসলে সরকারের উপদেষ্টারা কি বললেন, প্রথমে একটু দেখতে চাই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যটি নিউ ইয়র্কে একটি গণমাধ্যমকে দিয়েছেন, সেটিকে তিনি বলেছেন যে সেটি আসলে প্র্যাকটিক্যাল নয়, থিওরিটিক্যাল একটি মন্তব্য করেছেন। তিনি পাশাপাশি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম আগামী নির্বাচনের আগে তো নয়, বরং নির্বাচনের পরেও সেটির কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা নেই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তাদের বিচারের জন্য গঠিত হয়েছিল 2010 সালে, সেটি কিন্তু এখন দুটি ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার চলছে। সেই ট্রাইব্যুনালে কিন্তু ব্যক্তির পাশাপাশি দল হিসাবে কোনো দলের বিচার করারও কিন্তু সুযোগ রয়েছে এবং অধ্যাপক আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি কিন্তু বলছেন যে সেই আইন অনুযায়ী ব্যক্তির পাশাপাশি দল হিসাবে আওয়ামী লীগের যে বিচার সেটিও তারা শুরু করার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করেছেন। এবং আরেকটি বিষয় যেটি নিয়ে রুহুল কবির রিজভী, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী বলছিলেন যে আগামী নির্বাচনটি কি ঠিক সময় মতো হবে কিনা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আজকে সরকারের পক্ষ থেকে সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন তিনি কিন্তু বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ফেয়ার, ফ্রি অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, যেটি বহুল প্রত্যাশিত নির্বাচন, সেটি হবে এবং 2018 সাল বা 24 সালের মডেলে রাতে ভোট নয় বরং দিনেই ভোট হবে। এবং আরেকটি সরকারের আরেকজন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তিনিও কিন্তু বলেছেন যে শাপলা গণহত্যা যেটি হয়েছিল সেটি তৎকালীন আওয়ামী লীগ সরকার সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য এক ধরনের চেষ্টা করেছিল। সুতরাং তারা যদি আরেকটু সময় পান, অর্থাৎ তারা তাদের যে কার্যকাল রয়েছে ফেব্রুয়ারি নির্বাচনের আগেই তারা কিন্তু এই শাপলা গণহত্যার সঙ্গে যারা জড়িত বা ধামাচাপা দেওয়ার চেষ্টা যারা করেছে তাদের বিচার করবে। ওভারঅল আসলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলেন এবং শোনার পরে তিনি বললেন যে আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয়? এবং সরকারের আমরা বিভিন্ন উপদেষ্টাদেরকে বললাম যে তারাও ক্ল্যারিফাই করলো যে না, হ্যাঁ আমাদের নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অ্যাটর্নি জেনারেল তিনিও বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে কি কোনো শঙ্কা আছে? বিএনপি বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শঙ্কা থাকলে সরকার কিন্তু বারবারই সেই জায়গাটি খুব জোর দিয়ে বলছেন যে কোনোভাবেই তারা রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন সেটি করার জন্য বদ্ধপরিকর এবং যেটি নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে কোনো ধরনের আন্দোলন বা বিশৃঙ্খল পরিস্থিতি সেটিও যেন না হয়, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যে প্রস্তুতি সময়ের ব্যাপার আমাদেরকে কিন্তু সরকার নিচ্ছে। শাকির, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।
আমাদের সহকর্মী শাকির আহমেদ যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরা পরের সংবাদে চলে যাচ্ছি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেবে বলে আশাবাদী জামাত। একই সঙ্গে ফেব্রুয়ারির নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানিয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে পিআর পদ্ধতি বিএনপি চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ভোটের দিকে নজর দেয়া। নিয়োগ থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআর এর দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। and we'll participate election on February. পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা এখন নির্বাচনমুখী, ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন করছেন ভক্তরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী, বনানীতে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছে মাইমুনার কাছে। মাইমুনা, আর মাত্র কয়েক ঘন্টা এর পরেই মর্ত ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা, আর সেই বিদায়ের ঘন্টা কিন্তু এতক্ষণে বেজে গেছে। যেমনটি দেখছি আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যে ভক্তদের যে ঢল নেমেছে, সেটি আসলে আমরা দেখাতে পারছি যে এই মুহূর্তে আসলে মহা আরতির প্রতিযোগিতা শুরু হবে। ঢাকের তাল, একদিকে কাসরের শব্দ, সেই পুরো মুহূর্তটি আসলে একাকার হয়ে আছে এবং ভক্ত অনুরাগীরা শেষবারের মতো দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নিচ্ছেন এবং শেষবারের মতো মনের যত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সকল কিছু জানাচ্ছেন দেবী দুর্গার চরণে অঞ্জলি প্রদান করে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভক্ত অনুরাগীদের মনে বিষাদের সুর এবং একই সাথে আসলে উৎসবের চূড়ান্ত মুহূর্তটিতে তারা আসলে যতটা আনন্দ প্রকাশ করা যায়, যতটা উৎসব মুখরভাবে যতগুলো মণ্ডপে মণ্ডপে ঘুরে দেবী দুর্গা দর্শন করা যায়, যেহেতু শেষ মুহূর্তে আবারও 1 বছরের প্রতীক্ষা থাকবে, তারপর তারা দেবী দুর্গাকে আবারও দেখতে পাবেন। তাই এই সময় আসলে একটি মুহূর্ত তারা আসলে কোনোভাবেই ছাড়তে চাচ্ছেন না এবং তারা যেটা আমাদের বলছেন যে
যে এই মুহূর্তটি কোনোভাবেই আসলে তারা তাদের মায়ের মুখ দর্শন থেকে নিজেদেরকে বিরত রাখতে চাচ্ছেন না। এই মুহূর্তে এখানে মহা আরতির প্রতিযোগিতা শুরু হবে এবং যেটি হচ্ছে যে এর আগে মহা আরতির সঙ্গে চামুণ্ড পূজা হয়েছে, তারই মধ্য দিয়ে আসলে মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হতে যাচ্ছে। এই মুহূর্তে বনানী পূজা মণ্ডপে আমার আরেক সহকর্মী রৌনক, তিনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। চারদিকে উৎসবের আমেজ, অত্যন্ত জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। আগামীকাল বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের 5 দিন ব্যাপী দুর্গাপূজা। এবং আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন স্বামীর কাছে ভক্তদের চোখের জলে ভাসিয়ে। এবং আমরা দেখছি সন্ধ্যার পর থেকেই উপচে পড়া ভিড় রয়েছে পুরো মণ্ডপ জুড়ে এবং বিভিন্ন মণ্ডপে কিন্তু ভক্ত অনুরাগী যারা রয়েছেন, সনাতন ধর্মমতের অনুসারী যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে দর্শন করছেন দেবী দুর্গাকে, দশভুজার কৃপা নিচ্ছেন শেষ সময়ের জন্য। কারণ আজ রাতটাই কিন্তু শেষ সময় দেবী দুর্গার সান্নিধ্যে থাকার। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু এই মণ্ডপগুলোতে, এই দুর্গাপূজার আয়োজনগুলোতে কিন্তু আমরা দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন দেখেছি আমরা। শুধুমাত্র সনাতন ধর্মমতের অনুসারীরাই নয়, বিভিন্ন ধর্মের দর্শনার্থী রয়েছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের অনুসারীরা, বিভিন্ন বয়সের দর্শনার্থীরা কিন্তু আসছেন। তারা বলছেন এমন বাংলাদেশকেই তারা দেখতে চেয়েছিলেন, এমন সম্প্রীতি তারা দেখতে চেয়েছিলেন এবং দেবী দুর্গার মর্তে আগমনকে কেন্দ্র করেই যেন এমন ভ্রাতৃত্ববোধই যেন বজায় থাকে, এটাই তাদের একমাত্র প্রার্থনা। তো এই মুহূর্তে রংপুরে রয়েছেন সহকর্মী রুবেল, আমরা তার সহকর্মী জীবন, আমরা তার কাছে যাচ্ছি সেখানকার সবশেষ দুর্গাপূজার পরিস্থিতি জানতে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই কিন্তু ভক্ত অনুরাগী পুণ্যার্থীদের কাঁদিয়ে আবারও কৈলাসে ফিরে যাবে দেবী দুর্গা। এবং আজকে কিন্তু আমরা দেখছি শেষ সময়ের যে মহানবমী, সেই মহানবমীর যে আয়োজন, এই মহানবমীতে দেবী দুর্গাকে ভক্তা শ্রদ্ধা এবং আরতি অঞ্জলির মাধ্যমে দিয়ে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখছেন ভক্তরা। এবং প্রতিটি মণ্ডপে কিন্তু আমরা দেখছি যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কিন্তু একেবারে উপচে পড়া ভিড় রয়েছে। এবং শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, পাশাপাশি অন্য ধর্মের লোকজনও কিন্তু আসলে এই উৎসবে সামিল হয়েছেন এবং তারা সকলেই কিন্তু এই উৎসবে কিন্তু আসছেন। এবং আমরা দেখছি আজকে মহানবমীর যে আয়োজন, যে পূজা অর্চনা ছিল, সেই পূজা অর্চনা কিন্তু সারাদিন ধরেই চলছে। এবং শুরু থেকেই কিন্তু যারা ভক্ত রয়েছেন, অনুরাগী রয়েছেন, তারা কিন্তু নগরীর বিভিন্ন মণ্ডপে গিয়ে কিন্তু তারা আসলে দেবী দুর্গার দর্শন নিচ্ছেন। শেষবারের মতো তাদের যে মনের চাওয়া, সেটি তারা দেবী দুর্গাকে জানাচ্ছেন। এবং তারা বলছেন, ভক্তরা যেটি বলছেন যে শুধু নিজেদের জন্য না, নিজেদের পরিবারের জন্য না, তারা আসলে চাইছেন দেশে যেন শান্তি বিরাজ করে, দেশের সকল অপশক্তি যেন দূর হয়ে যায়, দেশের সকল অনাচার যেন দূর হয়ে যায় এবং সারা দেশে যেন শান্তি বিরাজ করে। এবং তারা যেটি বলছেন যে শুধু এই যে দেশে বিদেশে যে যুদ্ধ বিগ্রহ রয়েছে, যে অশান্তি রয়েছে, সেই অশান্তি যেন দূর হয়ে যায়, এমনটি কিন্তু তারা আসলে চাইছেন দেবী দুর্গার কাছে। এবং এবার রংপুরে 912টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে, দুর্গাপূজা, এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। তো সব মিলিয়ে এই ছিল রংপুরের কালীবাড়ি মন্দির থেকে সবশেষ। মহানবমীর খবর জানাচ্ছিলেন রংপুর থেকে আব্দুর রশিদ জীবন। এর আগে ঢাকার বনানী থেকে যোগ দিয়েছিলেন রৌনক নিয়ন্তা এবং তার আগে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। দেখছেন রাতের সময়, সঙ্গে থাকুন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলেছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা, সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল রয়েছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি, দোকানপাটও খুলতে শুরু করেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছে। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাতের সময় আরও থাকছে। ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্সে জাতীয় দুর্যোগ ঘোষণা, প্রাণহানি বেড়ে 69, 2 শতাধিক আফটারশক অনুভূত, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ। খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন তানভীর হাসান শুভ। রাত 3:30টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে এসে জানালা দিয়ে গুলি চালানোর আলামত দেখতে পান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনাস্থল থেকে 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা। ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে 65,000 টাকায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি করেছেন অসহায় মা। এ ঘটনায় ক্লিনিক সিলগালা করার পাশাপাশি মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শিশুটিকে উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। হাসপাতালের বিছানায় অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন সুমাইয়া খাতুন। কেবল সিজারিয়ানের যন্ত্রণা নয়, হৃদয় ভেঙে গেছে নিজের সদ্যজাত সন্তানকে হারানোর শোকে। চোখে চোখ রাখারও সুযোগ পাননি। নারী সেরা ধনকে তুলে দিতে হয়েছে অপরিচিতদের হাতে, মাত্র 65,000 টাকার বিনিময়ে। 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলি গ্রামের সুমাইয়া খাতুনের স্বামী মারা যান। ঋণ শোধ করতে সিদ্ধান্ত নেন সন্তান বিক্রির। অভিযোগ উঠেছে, ওই হাসপাতালের আয়া ইসমতারার প্রলোভনে 65,000 টাকার বিনিময়ে ছেলে শিশুটিকে কুমিল্লায় বিক্রি করা হয়। 65,000 টাকা তারা দিয়েছে আমার। তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। এদিকে ঘটনাটি জানাজানির পর হাসপাতালে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশু বিক্রির অপরাধে সিলগালা করা হয় হাসপাতালটি। একই সঙ্গে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ক্লিনিক মালিক সেলিম রাজা বাবুকে। আটক করা হয় আয়া ইসমতারাকেও। ওনার কাছ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি এবং বাচ্চাটা এই মুহূর্তে কুমিল্লাতে আছে, সোনারগাঁয়ে। আমরা এই বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। বর্তমানে সুমাইয়া মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিশুটিকে উদ্ধারের জন্য দ্রুত কুমিল্লায় অভিযান চালানোর কথা জানায় পুলিশ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দেশের বাইরের খবর। ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্সে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত 69 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম ফিলিপিন্স। ভূমিকম্প আর টাইফুন যেন নিত্যসঙ্গী এই দ্বীপরাষ্ট্রে। এর মধ্যেই আবারও কেঁপে উঠল দেশটির মধ্য উপকূল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে বোগো শহরের উত্তর পূর্বে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি জানায়, স্থানীয় ফল্টের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়েছে। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে। আহতদের চিকিৎসায় হাসপাতালের বাইরে খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। সেবু প্রাদেশিক সরকার জানিয়েছে, বান্তায়ান দ্বীপের কাছে একটি বাণিজ্যিক ভবন ও স্কুল ধসে পড়েছে। বেশ কিছু গ্রামের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও অজানা। ভূমিকম্পের পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাতের সময়ে খেলার খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। শেষ হয়েও হইল না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম। জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। সরকারের একটি গোষ্ঠী, পুরো সরকার আমি বলবো না, সরকারের ভেতর একটা গোষ্ঠী এখানে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। there is something severely wrong. এখানে প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম। নির্বাচনের এই ডামাডোলে ক্রিকেটটা বরাবরই থেকেছে সবার চিন্তার বাইরে। তামিম তাই বলে গেলেন, বিসিবিতে নাকি হেরেই গেল ক্রিকেট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের, মন্তব্য বিএনপি নেতাদের। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা, দলটিকে ফেরানোর চেষ্টা না মানার হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা নাকচ আইন উপদেষ্টার। সব বাধা উপেক্ষা করে ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই ভোট, বললেন অ্যাটর্নি জেনারেল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন, বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়।